আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন আপনাদের সকলকেই জানাচ্ছি ভূত এফএম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দেবে। তো প্রিয় লিসেনার, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা জলদি করে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং বেল আইকনটি চেপে দিন, কারণ আমাদের নতুন নতুন ভয়ের ঘটনাগুলো আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে যদি বেল আইকনটি চেপে দেন। আর এখনো যারা ঘটনাটি লাইক করেননি, অবশ্যই ঘটনাটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলেন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন আরিফুল ইসলাম সোহাগ ভাই। ওনার দেশের বাড়ি রংপুর জেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি শেয়ার করে নাই। যাই হোক, এই ঘটনাটি উনি ওনার পারিবারিক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এই ঘটনাটি শুনেছেন ওনার মায়ের মুখে। আর এই ঘটনাটা ঘটে ওনার নানার বাবার সাথে। ঘটনাটি যখন ঘটে তখনকার সময়কাল বলা যায় না, তবে এই ঘটনাটি বেশ আগেরকার। বুঝতেই পারছেন এই ঘটনাটি তার নানার বাবার সাথে ঘটেছে, তাহলে কত আগের। ঘটনাটি বোঝার সাথে ওনার নানার বাবার একটি ছদ্মনাম ব্যবহার করি আমরা। ওনার নানার বাবার নাম দিলাম চাঁদ মিয়া। এই চাঁদ মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। উনি ওনার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন এবং ওনার বাবাও বেশ কয়েক বছর আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। দুনিয়াতে ওনার আপন বলতে শুধু ওনার মাই ছিল। ওনার মাকে নিয়ে ওনার দিনকাল বেশ ভালোই চলছিল। এর মধ্যে ঘটে একটি ঘটনা। ওনার মাও এর মধ্যে একদিন মৃত্যুবরণ করেন। ওনার মা মৃত্যুবরণ করার পরে ওনার আপন বলতে কেউ থাকলো না পৃথিবীতে। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে আশেপাশের লোকজন ওনাকে বলে যে একটা বিয়ে করে নেওয়ার কথা। তো এখন জীবনের তাগিদে একটা বিয়ে তো ওনার করতেই হয়। যাই হোক, উনিও পাশের গ্রামের একটি মেয়ের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। আর এই বিবাহের 1 বছর ঘুরতে না ঘুরতেই ওনার ঘর আলোকিত করে একটা সন্তান জন্ম হয়। তো ওই সময় আবার এই চাঁদ মিয়া উনি ওনার কৃষিকাজের পাশাপাশি রাতের বেলা পাহারার কাজ করতেন। মূলত উনি কৃষি জমি পাহারা দিতেন। কৃষি জমি পাহারা দিতেন আবার কিছু গ্রুপ ভাগ হয়ে। দেখা গেছে এক গ্রুপ সন্ধ্যার পর থেকে রাত্র 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত পাহারা দিত। এরপর থেকে আরেক গ্রুপ পাহারা দিত। তো এইভাবে উনি পাহারার কাজ করতেন। তো যাই হোক, যেই দিন ঘটনাটা ঘটে ওই দিন এই চাঁদ মিয়া উনি কি করেন, ওনার শারীরিক একটু সমস্যার কারণে ওনার সঙ্গী সাথীদেরকে বলে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসেন। এইদিকে ওনার স্ত্রীরও প্রচন্ড মাথা ব্যথার কারণে উনি ওই দিন জলদি করে ঘুমায় পড়েন। আর এমনিতে উনি সচরাচর ওনার স্বামীর জন্য অপেক্ষা করেন। ওনার স্বামী বাড়িতে ফিরলেই উনি ঘুমান একত্রে খাওয়া দাওয়া করে। কিন্তু ওই দিন ওনার শারীরিক একটু অসুবিধা হওয়ার কারণে উনিও জলদি ঘুমায় পড়েন। যাই হোক, এই চাঁদ মিয়া বাড়িতে আসছেন। বাড়ির কাছাকাছি যখন আসেন তখন উনি একটা বিষয় লক্ষ্য করলেন। বিষয়টা হলো, উনি দেখলেন ওনার বাড়ির একটা দিক ছিল, ওই দিকটা একটু ঝোপঝাড়ের মতো ছিল। ওই ঝোপঝাড়ের ওই দিক থেকে 2টা ছায়ামূর্তি ওনার বাড়ির উঠোন দিয়ে হেঁটে যাচ্ছেন। এইটা মূলত উনি চাঁদের আলোতে দেখছেন। উনি দেখলেন ছায়ামূর্তি 2টা ওনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আর একটা ছায়ামূর্তি ওনার ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকলো মূলত ওই ঘরের নিচের যে দুয়ারটা, এই দুয়ারটা ওনার ঘরের একটু অস্বাভাবিক ফাঁক ছিল। প্রায় আধ হাতের উপরে ফাঁক ছিল ওনার দুয়ারের নিচ দিয়ে। তো ওইখান দিয়েই একটা ছায়ামূর্তি ভিতরে ঢুকে গেলেন। এইটা দেখে উনি কোনো শব্দ না করে একটু তাড়াতাড়ি করে বাড়ির উঠানে চলে আসলেন। আর উনি যখন বাড়ির উঠানে আসেন তখনই ওনার উপস্থিতি টের পেয়ে বাইরে যেই অবয়বটা ছিল এইটা কি করলো, এক দৌড়ে ওই ঝোপের মধ্যে গিয়ে পড়লো। উনি তো বুঝতে পারেন যে এই বিষয়টা তো স্বাভাবিক কোনো বিষয় না। উনি কোনো কথা বলেন না। উনি চুপ করে দুয়ারের সামনে দাঁড়ায় থাকেন, দরজার সামনে আর কি। আর উনি দাঁড়ায় থাকার কিছুক্ষণ পরেই উনি দেখতে পেলেন যে একটা চিকন লিকলিকে হাত ওনার ঘরের দরজা দিয়ে বের হয়ে আসলো। আর এই হাতের মধ্যে ছিল ওনার সদ্য জন্ম নেওয়া ওনার নবজাতক বাচ্চা, যার বয়স এখনো 1 মাসও পার হয়নি।
এইটা দেখে উনি কি করলেন, ওনার সাথে থাকা গামছাটা দিয়ে ওনার বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে আস্তে করে ওনার প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। বাচ্চাটাকে নিয়ে ওনার প্রতিবেশীর বাড়িতে গিয়ে ওনাদেরকে ডেকে তুললেন। তারপরে বললেন যে আমার বাচ্চাটাকে তোমাদের কাছে রাখো, কোনো কথা বলে না, একটা ভয়ানক বিপদ হয়েছে, বিপদটা পাড়ি দিতে পারলে সকলের কাছে খুলে বলবো সমস্যার কথা। ওনারা মনের ভিতর বেশ আতঙ্ক আর কৌতূহল নিয়ে বাচ্চাকে রেখে দিলেন। আর চান মিয়া কি করলেন, বাচ্চাকে রেখে চলে গেলেন ওনার বাড়িতে গিয়ে উনি স্বাভাবিকভাবেই ঘরের দরজা টোকা দিলেন। ওনার স্ত্রীও ঘরের দরজা খুলে দিলেন। উনি ঘরে গিয়ে যখনই ঘরের হারিকেনটা একদম ফুল পাওয়ার বাড়াই দিছে, তখনই কি হয়, ওনার বাচ্চাটা জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে। এমন কান্নাকাটি শুরু করে, এই বাচ্চাকে তো আর থামানো যায় না। বাচ্চার মা কোলে নিয়ে বাচ্চাকে অনেক রকম ভাবে থামানোর চেষ্টা করে। একটা পর্যায়ে যখন বাচ্চাটা কান্না থামে না, তখন এই চান মিয়ার সাথেই ওনার স্ত্রী রেগে যায় যে তুমি বাইরে থেকে এসছো, হাত মুখ না দিয়ে ধুয়ে বাড়িতে ঢুকে গেছো, এখন কোন বালা মুসিবত ঘরে নিয়ে আসছো কে জানে, এই সমস্ত কথা বলতে থাকেন। তখন চান মিয়া হেসে বলেন যে কি বালা যেন নিয়ে আসছি, দেখতে পারবা। তো এর মধ্যে একটা বিষয় লক্ষ্য করলেন। বিষয়টা হলো, এই বাচ্চাটা কান্না করতে করতে কখনো লাল বর্ণ ধারণ করে, আবার কখনো নীল বর্ণ ধারণ করে। ওই বাচ্চাটার ক্ষণে ক্ষণে রং বদলানো শুরু হয়। এর মাঝে ওই হারিকেনের পাওয়ারটা একটু কমায় দেয়। এই হারিকেনের পাওয়ারটা কমানোর পরে এই বাচ্চাটা শান্ত হয়। শান্ত হওয়ার পরে স্বাভাবিকভাবেই ঘুমায় যায়। তো ওই রাত কেটে যায়। তারপরের দিন সকালবেলাও স্বাভাবিক থাকে। তো এর মাঝে কি হয়, এই যে চান মিয়া, উনি সকালেই ফজরের পরেই উনি বাড়ি থেকে বেরিয়ে যান। ওনার গ্রামের পরের গ্রামে একটা কবিরাজ আছে, ভালো কবিরাজ, ওই কবিরাজের উদ্দেশ্যে। আর এদিকে চান মিয়ার বউ, উনি এই বাচ্চাটাকে মানে দেখাশোনা করতে থাকেন। ওনার স্ত্রী তো ভাবতেছেন এটা স্বাভাবিকই একটা বাচ্চা, উনি তো আর জানেন না এর পিছনের কাহিনী কি। তো চান মিয়া কবিরাজের বাড়িতে চলে গেলেন। কবিরাজকে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। কবিরাজও চান মিয়ার সাথে ওনার বাড়িতে রওনা হলেন। তো কবিরাজ আর চান মিয়া বাড়িতে আসলেন। যখনই বাড়ির যে এই সীমানায় কবিরাজ পা রেখেছে, তখন থেকে এই বাচ্চাটা আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই কান্না তো আর থামে না, সেই রকম কান্নাকাটি শুরু করছে বাচ্চাটা। এর মধ্যে কবিরাজ ওই চান মিয়াকে কিছু জিনিস সংগ্রহ করতে বলেন, যেমন 7 ঘাটের পানি, 7 মোহনার পানি, তারপরে আরো নানান রকমের কিছু ওই কবিরাজ চান মিয়াকে সংগ্রহ করতে বলেন। তো অল্প কিছু সময়ের মধ্যেই চান মিয়া এই সমস্ত কিছু সংগ্রহ করে নিয়ে আসার পরে এই চান মিয়া বলেন যে একটা বড় পিতলের পাতিলা নিয়ে আসো। তো একটা পিতলের পাতিলাও নিয়ে আসে। আর তখনকার সময় কিন্তু এই পিতলের পাতিলা দিয়ে ধান সিদ্ধ করা হতো, আর এই কারণে সবার বাড়িতে পিতলের পাতিলা তখনকার সময় ছিল। তো যাই হোক, পিতলের পাতিলাটা কবিরাজ নিয়ে ওনার বাড়ির মধ্যে একটা চুলা বানানো হয়। চুলা বানানোর পরে ওই চুলার মধ্যে ওই পিতলের পাতিলটা বসানো হয়। এরপরে চুলাটা জ্বালিয়ে দেওয়া হয়। আর ওই যেই পানিগুলো নিয়ে আসছে, 7 ঘাটের পানি, 7 মোহনার পানি, আরো নানান রকমের জিনিসপত্র ওই পাতিলাটার মধ্যে দিয়ে ওই পাতিলাটাকে পানি দিয়ে বোঝাই করে পানিগুলো ফুটানো শুরু হয়। পানিগুলা ফুটানোর এক পর্যায়ে এই বাচ্চাটা কিন্তু চিৎকার চেঁচামেচি করছেই। এতক্ষণ ধরে কিন্তু এই বাচ্চাটার কান্না একটুও থামেনি। একটা পর্যায়ে কি হয়, এই কবিরাজ বলে চান মিয়াকে, যাও ওই জিনিসটাকে নিয়ে আসো। তখন ওই কবিরাজ যখন চান মিয়াকে নিয়ে আসতে বলে, কবিরাজের কথা মতো চান মিয়া ওনার স্ত্রীর কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে আসতে যায়। স্ত্রী তো বাচ্চাটাকে দিতে চাচ্ছে না। স্ত্রীর মনে কি যেন একটা সংশয় কাজ করছিল। উনি তো আর জানে না যে এই বাচ্চাটার আসল রহস্য, এই কারণে উনি তো ভাবতেছে এটা ওনার স্বাভাবিক বাচ্চা। যাই হোক, এই চান মিয়া এক প্রকার জোর করেই ওনার স্ত্রীর কাছ থেকে বাচ্চাটাকে নেন। বাচ্চাটাকে নিয়ে কবিরাজের কাছে যখনই যাবেন, তখনই কি হয়, ওই বাচ্চাটা কান্নাকাটি করে কথা বলা শুরু করে। আশেপাশের মানুষজন কিন্তু বেশ অবাক। এই সকাল থেকে এই সমস্ত কর্মকাণ্ড ওনার বাড়ির উঠানে দেখে এখানে কিন্তু অনেক মানুষজন জড়ো হয়ে গেছিল। আর এই মানুষগুলোই কিন্তু এই দেখছিল সকল কর্মকাণ্ড। আর যখন বাচ্চাটা কথা বলা শুরু করেন, তখন কিন্তু সকলের মধ্যে একটা হতভম্ব সৃষ্টি হয়ে যায়। সকলেই আশ্চর্য হয়ে যান।
তখন এই কবিরাজের কাছে এই বাচ্চাটাকে দেওয়া হলে এই বাচ্চাটা কান্নাকাটি করে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো আসবো না, আমি কথা দিচ্ছি আর কখনো আসবো না এখানে, আমাকে ছেড়ে দে। বাচ্চাটা এইসব বলে কান্নাকাটি করতে থাকে, কিন্তু কবিরাজ এই বাচ্চাটার কোনো কথা শোনে না। কবিরাজ কি করে, বাচ্চাটার একটা পা ধরে ওই ফুটন্ত গরম পানির পাতিলের মধ্যে চুপ দেয়। আর যখনই গরম পাতিলের মধ্যে এই বাচ্চাটাকে চুপ দেয়, সকলে তো বেশ অবাক হয়ে এই সমস্ত ঘটনা দেখছিলেন। তো পাতিল থেকে উঠানোর পরে সকলে দেখতে পান যে এটা আসলে কোনো বাচ্চা না, কবিরাজের হাতে এখন একটা মৃত কাক আছে। ওই কাকটাকে আবার পাতিলের মধ্যে চুপ দেয়, তখন দেখা গেছে ওই কাকটার থেকে সকল পালক টালক যা কিছু ছিল সমস্ত কিছু ওই পাতিলের মধ্যে একদম মিশে যায়। মানে ওইখানে শুধু ওই কবিরাজের হাতে ওই কাকটার একটা পা অবশিষ্ট থাকে। এরপরে যখন নাকি এই জিনিসটা ধ্বংস হয়, তখন সমস্ত ঘটনা ওই চাঁদ মিয়া ওনাদেরকে খুলে বলেন। তো চাঁদ মিয়ার মুখে এই সমস্ত কথা শুনে সবাই তো বেশ ভয় পান। তারপরে কবিরাজ বলতে থাকেন, আসলে এইটা হচ্ছে একটা জিন, আর এই জিনটার নাম হচ্ছে ঠোকরি। এই জিনটা মূলত এই যে বাচ্চাদের নিয়ে খেয়ে ফেলে। মূলত নবজাতক যে বাচ্চারা আছে, এই বাচ্চাদেরকে ওরা চুরি করে। আর এই ঠোকরি জিন একসাথে জোড়ায় জোড়ায় থাকে। আর এই রাতের বেলাও তারা একসাথে জোড়া বেঁধে এসেছিল, কিন্তু রাতের বেলা যখন চাঁদ মিয়া উঠানের মাঝে প্রবেশ করে, তখন ওই ঠোকরি জিনের একটা, মূলত যেটা উঠানের মধ্যে দাঁড়িয়েছিল ওই জিনটা পালিয়ে যায়। আর ওই জিনটা মূলত ছিল পুরুষ, মানে ওইটা পুরুষ জিন ছিল। আর মহিলা জিনটা ভিতরে গিয়ে উনি ওই বাচ্চাটার রূপ ধরে ওইখানে থাকে। আর ওই যে অরিজিনাল যে বাচ্চাটা, ওই বাচ্চাটাকে দুয়ারের নিচ দিয়ে বের করে ওই পুরুষ জিনটার কাছে দেয়। কিন্তু ভাগ্য ভালো ছিল, ওই সময় চাঁদ মিয়া আসা পড়ে এবং ওই বাচ্চাটাকে ওই চাঁদ মিয়াই পায়। এরপরে তো সমস্ত ঘটনা এই সমস্ত ঘটলো। আর কবিরাজ বলল যে এই জিনগুলো আমাদের আশেপাশেই ঘোরে, তারা এই নবজাতক বাচ্চাদেরকে খেয়ে তাদের শক্তি হাসিল করে। আর এই সমস্ত জিনদের ওই এলাকাতে নাকি ঠোকরি জিন হিসাবে পরিচিত, মানে সবাই ঠোকরি জিন বলে। অনেক অনেক জায়গায় টহুরি বলে, অনেক অনেক জায়গায় ঠোকরি বলে, আবার অনেক জায়গায় বাগামাসিও বলে। যাই হোক, এইটাই ছিল মূলত ঘটনা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইমেলটি bhutfmed0235@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আরও ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় লিসেনার, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো, অন্যরকম ভয়ের জগৎ। আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে, যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আজকের এই এপিসোড। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, ভূত এফএম বিডির সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভূত এফএম বিডির সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।